আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনাকালীন সময়ে সবার পড়াশোনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা তোমাদের অনলাইন ক্লাস নিয়ে থাকি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং সেই মোতাবেক প্রস্তুতি নেবে। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। আমি ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। নন মেজরের ফার্স্ট ইয়ারের ছেলেদের আমি আজকে ক্লাস নিব একটা। তোমাদের আজকের ক্লাস ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট এনএম 101। তোমাদের অনেকগুলো ক্লাস এর আগে নেওয়া হয়েছে নন মেজরের স্টুডেন্টদের। আমরা তোমাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে ডাটা প্রেজেন্টেশনের উপর একটা ক্লাস নিব। পরিসংখ্যানে ডাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ডাটা কালেকশনের কতগুলো পদ্ধতি আছে। ডাটা কালেকশনের পরে এই অবস্থায় ডাটাগুলোকে আমরা খুব একটা ইউটিলাইজ করতে পারি না। সেজন্য কালেক্টেড ডাটাগুলোকে সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করাই হচ্ছে ডাটা প্রেজেন্টেশন। এবং এটা এক ধরনের আর্ট। যত সুন্দরভাবে তুমি তোমার ডাটাগুলোকে প্রেজেন্ট করতে পারবে, তত সেগুলো বোধগম্য হবে এবং খুব সহজেই সেই সংক্রান্ত আমরা ধারণা নিতে পারবো। আমরা ডাটা প্রেজেন্টেশন করতে গেলে আমরা কি কি ওয়ে পাই সেগুলো আমরা একটু দেখি, আর এবং ডাটা প্রেজেন্টেশনের ডেফিনেশনটা একটু দেখে নিচ্ছি। এখন what is data presentation? Data presentation is defined as the process of using various graphical formats to visually represent the relationship between two or more data sets so that informed decision can be made based on them. অর্থাৎ ডাটা প্রেজেন্টেশন একটা প্রসেস বা পদ্ধতি, সেটা তুমি গ্রাফিক্যালি বা নিউমেরিক্যালি যে কোনো ভাবে প্রেজেন্ট করতে পারো এবং বিভিন্ন ধরনের কালেক্টেড ডাটার মধ্যে রিলেশন, কম্পারিজন এগুলোর জন্য আমরা ডাটা প্রেজেন্টেশন করে থাকি। নরমালি ডাটা প্রেজেন্টেশনের কতগুলো ওয়ে বা টাইপস আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। টেক্সটুয়াল, টেবুলার এন্ড ডায়াগ্রামেটিক। তখন দেখি আমরা টেক্সটুয়াল প্রেজেন্টেশনটা কি। নরমালি যে ডাটাগুলো কালেক্ট করা হয় সেগুলোকে আমরা কি করব, জাস্ট রাইট ইউর ফাইন্ডিংস ইন এ কোহেরেন্ট ম্যানার এন্ড ইউর জব ইজ ডান। অর্থাৎ ডাটাগুলোকে আমরা শুধু দেখাচ্ছি, প্রেজেন্ট করছি। তবে এটা ডিমেরিটস আছে কিছু, সেটা হচ্ছে the demerit of this method is that one has to read the whole text to get a clear picture. এই যে ডাটা কালেকশন করে জাস্ট আমরা দেখাচ্ছি, এটাকে কিন্তু খুব সহজে কেউ বুঝতে পারবে না। এটা বুঝতে হলে পুরো প্রেজেন্টেশনটাই আমাদের দেখতে হবে বা পড়ে নিতে হবে। হ্যাঁ, এখানে কিছু হেল্প করতে পারে, যেমন ইন্ট্রোডাকশন থাকলো, সামারি থাকলো, কনক্লুশন থাকলো। এটা তোমাকে কিছু হেল্প করবে ডাটা সম্বন্ধে একটু
বোঝার জন্য, এটুকুই। বাট একটা পিকচার বা সহজে বোঝার জন্য এখানে কোনো ওয়ে আমরা পাচ্ছি না। সো আমরা ডাটা প্রেজেন্টেশনের টেবুলার ফর্মটা বেশি চয়েস করে থাকি। To avoid the complexities involved in the textual OS of data presentation, people use tables and charts to present data. In this method, data is presented in rows and columns, just like you see a cricket match showing who made how many runs. Each row and column has attribute. আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন দেখা যায় যে কে কত রান করলো, চট করে আমরা একটা ইনিংসের ফলাফল কিন্তু পেয়ে যাই। পুরো খেলা না দেখেও আমরা একটা চিত্র আমরা পেয়ে যাচ্ছি টেবিলের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে। ঠিক আছে? এখন টেবুলার ফর্মটা কি? হোয়াট ইজ এ টেবুলার রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা? Statistical data usually pertains to an aggregate of numerical data that would eventually contribute to its collection, analysis, and interpretation. The quantification of data helps in research as well as statistical operation. অর্থাৎ আমরা যে ডাটাগুলো কালেক্ট করে প্রেজেন্ট করব সেগুলো আমরা বিভিন্ন রিসার্চের কাজে বা বিভিন্ন অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করতে পারি। In a tabular presentation, data is arranged in columns and rows, and the positioning of data makes comprehension and understanding of data more accessible. Statistical and logical conclusions are derived from its presentation. অর্থাৎ টেবুলার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিন্তু ডাটা সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পেতে পারি, যেটা পরবর্তীতে আমাদের রিসার্চের কাজে খুবই প্রয়োজন হয়ে থাকে। এই টেবুলার প্রেজেন্টেশন আমরা কেন করি তার কিছু অবজেক্টিভ বা নেসেসিটিস আমরা একটু দেখে নিচ্ছি। নাম্বার 1, a tabular presentation helps in the simplification of complex data. It helps in comparison of different data sets and brings out their essential aspects. Statistical analysis can be undertaken from a tabular presentation. A tabular presentation of data further aids in formation of graphs and diagrams of data analysis. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ডাটাকে খুব সিম্পল এবং খুব সহজভাবে উপস্থাপন করার জন্য টেবুলার প্রেজেন্টেশনটা প্রয়োজন আছে, এবং এটা কি করে বিভিন্ন ধরনের ডাটার মধ্যে কম্প্যারিজন বা তুলনা করতে গেলে খুব প্রয়োজন। এছাড়া টেবুলার প্রেজেন্টেশন থেকে খুব সহজে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো পেয়ে থাকি, যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি, বিভিন্ন মেজারমেন্ট, মিন, মিডিয়ান, মোড, এছাড়া ডিসপারশন, এছাড়াও কোরিলেশন কোএফিসিয়েন্ট, বিভিন্ন মেজারমেন্ট গুলো আমরা কিন্তু টেবিল থেকেই সরাসরি কিন্তু এসপিএসএস বা যে কোনো সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে বিভিন্ন পরিমাপগুলো আমরা পেয়ে থাকি অ্যানালাইসিসের জন্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। লাস্টে আমরা দেখতে পাচ্ছি টেবুলার প্রেজেন্টেশন অফ ডাটা ফার্দার এইডস ইন ইনফরমেশনস অফ গ্রাফস এন্ড ডায়াগ্রামস। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পরবর্তী ক্লাসে পড়ব, তবে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে গেলেও আমাদের টেবুলার প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমরা দেখব যে এই টেবুলার প্রেজেন্টেশনের আগে আমরা সম্পূর্ণ ডাটাকে অ্যাকচুয়ালি কি ভাবে সামারাইজ করতে পারি। ফার্স্ট হচ্ছে ক্লাসিফিকেশন, নাম্বার 2 টেবুলেশন, নাম্বার 3 ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, নাম্বার 4 গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা এই যে ক্লাসিফিকেশন, টেবুলেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই তিনটাই কিন্তু অ্যাকচুয়ালি টেবুলার ফর্ম অফ ডাটা প্রেজেন্টেশন। তবে তিনটার মধ্যে কতগুলো স্টেপ আছে, কতগুলো ধারণা নিতে হবে। যেমন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লাসিফিকেশন, নেক্সট স্টেপ হচ্ছে টেবুলেশন। এগুলো ধারণা নেওয়ার পরে আমরা পরবর্তীতে দেখব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি। তাহলে আমরা চলো দেখি যে আসলে ক্লাসিফিকেশন কি।
তোমরা এখানে একটা ডাটা দেখতে পাচ্ছ, এক্সেল ডাটা দেখতে পাচ্ছ। এখানে কি দেয়া আছে, কতগুলো ব্লাড গ্রুপের 30 জন স্টুডেন্টের ব্লাড গ্রুপ দেয়া আছে। যেমন ধরো ও কারো ব্লাড গ্রুপ ও, কারো ব্লাড গ্রুপ এ, বি, এবি এটসেট্রা। এখন আমরা ব্লাড গ্রুপ ও, এ, বি, এবি, ঠিক আছে, কতগুলো ক্লাস ভাগ করলাম, যেমন ও ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ। এখন আমরা দেখব যে ও ব্লাড গ্রুপে কতজন আছে, বি এ ব্লাড গ্রুপে কতজন আছে, বি কতজন, এবি কতজন। এই যে একটা ক্যাটাগরি ভিত্তিতে ডাটাগুলোকে আমরা যখন একটা কতগুলো ক্লাসের মাধ্যমে উপস্থাপন করব, সেটাকে আমরা বলি ক্লাসিফিকেশন। তো আমরা একটু ডেফিনেশনটা দেখে নিচ্ছি, যে ক্লাসিফিকেশন is the process of arranging data in homogeneous group or classes on the basis of some common characteristics present in data। অর্থাৎ ডাটা যতগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স আছে সেই অনুযায়ী কতগুলো গ্রুপে বা ক্লাসে, দ্যাট ইজ হোমোজেনিয়াস গ্রুপে বা ক্লাসে ভাগ করে প্রেজেন্ট করাই হচ্ছে ক্লাসিফিকেশন। এবং ক্লাসগুলি মাস্ট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ। এখন ক্লাসিফিকেশনের কতগুলো বেসিস আছে বা প্রকারভেদ আছে। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন, জিওগ্রাফিক্যাল বেস ক্লাসিফিকেশন, ক্রোনোলজিক্যাল অর টেম্পোরাল বেস ক্লাসিফিকেশন, আর হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। তোমরা জানো ভেরিয়েবলকে আমরা কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ বলে থাকি, যে যে ভেরিয়েবল গুলো কতগুলো অ্যাট্রিবিউটস আছে, যেমন কোয়ালিটি বেস, যেমন রিলিজিয়ন, এডুকেশন, সেক্স, হেয়ার কালার এটসেট্রা, এগুলোর উপর বেস করে তৈরি করা হয়, সেগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ ডাটা। তো এই কোয়ালিটেটিভ ডাটাগুলোকে যখন আমরা ক্লাসিফাইড করব, তখন সেটাকে বলা হবে কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন। তোমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, যেমন সেক্স, এটা মেল ফিমেল, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করলাম। একটা ক্লাসে মেল কয়জন আছে দেখলাম, ফিমেল কতজন আছে দেখলাম, ঠিক আছে, এইটা আমরা বলবো কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন। আবার রিলিজিয়নের ভিত্তিতেও ক্লাসিফাইড করা যায়, হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান এটসেট্রা। এই কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন আবার দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল ক্লাসিফিকেশন আর হচ্ছে ম্যানিফোল্ড ক্লাসিফিকেশন। Data classified based on a single attribute is called simple classification. যেমন এটা একটা সিম্পল ক্লাসিফিকেশন, সেক্সের ভিত্তিতে দুটা গ্রুপে ভাগ করেছি, মেল এন্ড ফিমেল। একইভাবে রিলিজিয়নের ভিত্তিতে আমরা চারটা গ্রুপে ভাগ করেছি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এগুলো হচ্ছে সিম্পল ক্লাসিফিকেশন। আরেকটা বলেছি ম্যানিফোল্ড ক্লাসিফিকেশন, আমরা দেখছি সেটা, নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো এই যে আমরা রিলিজিয়নকে কতগুলো ক্লাসে ভাগ করেছিলাম, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান। এখন আবার যদি মুসলিমকে আবার মেল ফিমেল করেছি, হিন্দুকে মেল ফিমেল করেছি, বুদ্ধিস্টকেও একইভাবে। এই যে সিম্পল ক্লাসিফিকেশনে পরে আমরা যখন এগুলোকে সাবক্লাসে ভাগ করি, সেই কম্বিনেশনকে আমরা বলবো ম্যানিফোল্ড ক্লাসিফিকেশন। তোমরা নেক্সট আমরা দেখবো যে জিওগ্রাফিক্যাল বেস। জিওগ্রাফিক্যাল বেস বলতে কি বোঝাচ্ছে, বিভিন্ন এলাকা ভিত্তিক যে ক্লাসিফিকেশন, যেমন কতগুলো ডিভিশন আছে বাংলাদেশে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর আছে, ময়মনসিংহ হয়েছে। এই যে বিভিন্ন স্থান ভিত্তিক যে ক্লাসিফিকেশন, সেটাকে আমরা বলছি জিওগ্রাফিক্যাল বেস ক্লাসিফিকেশন। বরিশালে কতজন লোক আছে, চট্টগ্রামে কতজন আছে, ঢাকায় কতজন আছে, খুলনা, এই যে ভাগ করব আমরা, এটা এই ধরনের ক্লাসিফিকেশনকে বলা হবে জিওগ্রাফিক্যাল বেস ক্লাসিফিকেশন। এখানে আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি, ক্রোনোলজিক্যাল অর টেম্পোরাল বেস।
When data are classified or arranged by their time of occurrence, such as years, month, weeks, days, etc., the type of classification is called chronological based classification. অর্থাৎ দেখো এখানে একটা ডাটা দেয়া আছে যেটা টাইম সিরিজ ডাটা বলা হচ্ছে যে বিভিন্ন বছরে পার ক্যাপিটা কনজাম্পশন অফ মিল্ক দেয়া আছে 1983 থেকে 1987। এখানে পার ক্যাপিটা মিল্ক কনজাম্পশন হচ্ছে বিভিন্ন অ্যামাউন্ট দেয়া আছে। এই যে বিভিন্ন বছরের যে বিভিন্ন অ্যামাউন্ট গুলো দেয়া আছে এটাকে আমরা বলছি chronological or temporal based classification. এরপরে আসছে কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন যেমন কোয়ান্টিটিভ ডাটা যেগুলো আছে height, weight, marks, income, sales, etc. can be classified on the basis of class interval of the values of data set. This is quantitative based classification. যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে the workers of a garments factory may be classified according to their wages as follows. বিভিন্ন এজে বিভিন্ন ওয়ার্কার আছে এত থেকে এত এই ইয়ারের কতজন 10 থেকে 20 বছরের নাম্বার অফ ওয়ার্কার্স 20 থেকে 30 বছরের নাম্বার অফ ওয়ার্কার্স এটসেট্রা এগুলো হচ্ছে মান্থলি ওয়েজ দেয়া আছে নাম্বার অফ ওয়ার্কার্স এখানে এত বেতন পায় কতজন এখানে নাম্বার অফ ওয়ার্কার্স গুলো আসে নাই যাই হোক তো 3000 থেকে 3500 টাকা বেতন পাচ্ছে কতজন এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ বেস ক্লাসিফিকেশন 3500 থেকে 4000 টাকা বেতন পাচ্ছে 4000 থেকে 4500 এখানে নাম্বার অফ ওয়ার্কার্স গুলো আমাদের থাকলে আমরা বলতাম যে এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। এখন আমরা দেখব টেবুলেশন। তার আগে আমরা দেখে নিচ্ছি যে অবজেক্টিভ এন্ড নেসেসিটিস অফ ক্লাসিফিকেশন। Classification is the first step of data summarization in a class. In classification, number 1 হচ্ছে a number of classes are formed according to their number of categories for the distinction of the values. Number 2, data set is fitted to distribute in different classes. Number 3, categories or various values are suitable for comparison. Number 4, data set is fitted to represent in form of tabulation or frequency distribution. অর্থাৎ সবচেয়ে ডাটা সামারাইজেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লাসিফিকেশন, যার মাধ্যমে আমরা বিভিন্ন কালেক্টেড ডাটাগুলোকে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ক্লাসে ডিস্ট্রিবিউশন করি। এখান থেকে আমরা দেখতে পাই যে কোন ক্লাসে কতগুলো ডাটা আছে এবং এটা কম্প্যারিজনের জন্য খুব সুবিধা হয়ে থাকে। আর পরবর্তীতে আমরা যে টেবুলেশন অর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব সেটার ধারণা পাওয়ার জন্য সেটার বেস হচ্ছে ক্লাসিফিকেশন। আমরা এখন নেক্সটে যাচ্ছি টেবুলেশনে। টেবুলেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা ক্লাসিফিকেশনে কিন্তু রো কলাম সম্বন্ধে কোনো ধারণা ব্যাখ্যা করি নাই, বাট টেবুলেশন কথাটা বললেই
তোমার এখানে রো এবং কলামের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। তো টেবিলেশনের মাধ্যমেও কিন্তু কি করা হয়, ডাটাগুলো কনডেন্স করা হয় এবং সামারাইজেশন করা হয়। এটাও ডাটা প্রেজেন্টেশনের আরেকটা ইম্পর্ট্যান্ট প্রসেস। ডেফিনিশনটা একটু দেখে নেই আমরা। After forming various classes and the data set is represented to condense raw data is various classes of a table. This is tabulation. আমরা আরেকভাবে বলতে পারি যে কালেক্টেড ডাটাগুলোকে আমরা যখন কতগুলো রো এবং কলামের মাধ্যমে একটা টেবিল আকারে প্রেজেন্টেশন করব, তখনই সেটাকে আমরা বলবো টেবুলেশন। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে যে বিভিন্ন বছরের বয়স ভিত্তিক কতগুলো নাম্বার অফ ওয়ার্কার্স দেয়া আছে, এত থেকে এত বয়সের এতজন, এত থেকে এত বয়সের এতজন। এটা একটা টেবিল। এটাকে আমরা বলছি ইউনিভেরিয়েট অর ওয়ান ডাইমেনশনাল টেবিল। ঠিক আছে, যে ডাটা সেট এখানে সিঙ্গেল ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট হয়েছে। আবার আমরা যখন এই যে নাম্বার অফ ওয়ার্কার্স কে কতগুলো আবার দুই ভাগে ভাগ করেছি, মেল কতজন ফিমেল কতজন, এটা কিন্তু আমরা বলছি টু ডাইমেনশনাল অর ক্রস টেবিলও বলা হয় এটাকে অনেক সময়। যখন আমরা এই যে নাম্বার অফ ওয়ার্কার্স কে আবার ভাগ করেছি, আগেরটাতে কিন্তু দেখো যে আগেরটাতে কিন্তু জাস্ট নাম্বার অফ ওয়ার্কার্স লেখা ছিল যে কতজন, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল। আর এখানে আমরা কি করেছি, নাম্বার অফ ওয়ার্কার্স কে মেল ফিমেলে ভাগ করেছি। 40 জনের মধ্যে 18 জন মেল, 22 জন ফিমেল। আবার 20 থেকে 30 বছরের মোট 65 ছিল, তার মধ্যে নাম্বার অফ মেল 30, নাম্বার অফ ফিমেল 35। এভাবে কিন্তু আমরা আবার এই নাম্বার অফ ওয়ার্কার্স কে ভাগ করেছি। তো এটাকে আমরা বলছি টু ডাইমেনশনাল, অর এটাকে অনেক সময় ক্রস টেবিলও বলা হয়ে থাকে। তাহলে টেবিল সম্বন্ধে আমরা একটু ধারণা পেলাম, এখন আমরা ডিটেইলসে চলে যাচ্ছি। বেসিক প্রিন্সিপালস অফ টেবিল কনস্ট্রাকশন। তোমরা এখানে একটা টেবিল আগে দেখে নাও যে এখানে কি আছে। একটা টেবিলে দেখো কতগুলো পয়েন্ট আছে, টেবিল নাম্বার, টাইটেল, সাবটাইটেল, রো টাইটেল, কলাম টাইটেল, মেইন কলাম টাইটেল এটা। আবার কলাম টাইটেলকে আবার সাব কলাম টাইটেলে ভাগ করা হয়েছে। এখানেও সাব কলাম টাইটেল, এখানে আমরা টোটাল অ্যামাউন্ট গুলো লিখে থাকি। হ্যাঁ, তারপর এখানে দেখো মেইন বডি, যেটা মেইন বডি, আর এখানে থাকে ফুটনোট, সোর্স নোট। তোমরা এই চার্টটা দেখে কিন্তু বুঝতে পারছো যে একটা টেবিলে কি কি বিষয় থাকতে পারে। আমরা প্রথমেই বলেছি টেবিলার প্রেজেন্টেশনটা হচ্ছে রো এবং কলামের মাধ্যমে প্রেজেন্টেশন। রো এবং কলাম থাকবে এবং সেটাকে আমরা টেবিল আকারে প্রেজেন্ট করে থাকি। বিভিন্ন অংশগুলোর আমরা এবার একটু ডিটেলসে চলে যাচ্ছি। তোমরা দেখো যে following principles should be followed while constructing a table. একটা স্ট্যাটিস্টিক্যাল টেবিল তৈরি করতে গেলে আমাদের নিচের বিষয়গুলো ফলো করতে হবে এবং এগুলো মাস্ট। সাপোজ নাম্বার 1 যেটা দেয়া আছে, টাইটেল এন্ড আইডেন্টিফিকেশন। প্রত্যেকটা টেবিলের কিন্তু একটা টাইটেল থাকবে, কোন বিষয়ের উপরে টেবিলটা তৈরি হচ্ছে। Every table should have a clear, concise and self-explanatory title. The title should be set in bold type on the top of the table. The title should be stated precisely in order: what, when, where and whom. ঠিক আছে, অর্থাৎ একটা টেবিলের নিজস্ব আইডেন্টিটি প্রকাশের জন্য টাইটেল অবশ্যই জরুরি এবং সেটা সেট করতে হবে বোল্ড ভাবে, যেটা টাইপটা একটু ডিপ করে, যেটা টপ অফ দ্য টেবিলে লিখতে হবে টাইটেলটা। তোমরা টেবিল
দেখানোর সময় ওখানে দেখেছো উপরে টাইটেলটা লেখা আছে, এবং তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় টেবিল নাম্বার। যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশনের জন্য যেই টেবিলগুলো ইউজ করা হয় ওখানে অবশ্যই নাম্বার দিতে হবে। টেবিল নাম্বার একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ তুমি যখন ব্যাখ্যা করবে তখন তুমি টেবিল নাম্বার ধরে ধরে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করতে পারবে, বা কোন টেবিল থেকে কোন চার্ট করা হয়েছে, কোন টেবিল থেকে কোন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছো, সবকিছুই কিন্তু নাম্বার মাস্ট। নাম্বার ছাড়া তুমি কোনো টেবিল তৈরি করতে পারবে না। এ নাম্বার এখানে দেখো বলা হয়েছে নাম্বার অর্থাৎ টেবিল নাম্বার মাস্ট বি অ্যালোটেড টু দ্য টেবিল ফর আইডেন্টিফিকেশন, পার্টিকুলারলি হোয়েন দেয়ার আর মেনি টেবিলস ইন এ স্টাডি। একটা অ্যানালাইসিসে যখন অনেকগুলো টেবিল থাকবে তখন অবশ্যই তোমাকে প্রত্যেকটা টেবিলের নাম্বার আইডেন্টিফাই করতে হবে। তারপর দেখো আমি বলেছি আগেই সংজ্ঞার ডেফিনিশন দিতে গিয়ে আমি বলেছি যে রো এবং কলাম, a required number of rows and column are constructed in each table. Rows and column should be labeled clearly and concisely with subheading. যদি কোনো কলামকে বা রোকে তুমি আবার কতগুলো সাব হেডিং এ ভাগ করতে চাও সেটা তোমার ক্লিয়ারলি দেখাতে হবে। Sub rows and sub column may be constructed depending on the number of variables. এরপরে আছে মেইন বডি। According to the label of rows and columns, the data are arranged in the cells in such a way that any figure can be located easily. The classification of data is formed with importance because statistical methods are applied on the tabulated data. Columns and row totals, if needed, should be given. Sometimes data are presented in percentage or averages in a table. Main bodyটাই হচ্ছে তোমার ডাটা। যেই ডাটাগুলো নিয়ে তুমি কাজ করবে সেই ডাটাগুলো তুমি টেবিলের যে অংশে রিপ্রেজেন্ট করছো সেটাকে আমরা বলছি মেইন বডি। ফুটনোটস। ফুটনোটসটা কি? টু এক্সপ্লেইন দ্য এন্টায়ার টেবিলস অর ইটস পার্ট, a footnote is a smaller or less prominent type in usually placed below the main table. যদি কোনো আইটেম সম্বন্ধে টেবিলের কোনো একটা পার্ট সম্বন্ধে ব্যাখ্যা করা প্রয়োজন হয় তবে সেটা খুব ছোট করে মেইন টেবিলের নিচে উল্লেখ করতে হবে, সেটাকেই বলা হচ্ছে ফুটনোট। যেমন মেথড অফ ডাটা কালেকশন, এরর, cautions, limitation, etc. are placed in the footnote. Footnote provide explanation concerning individual figure of or a column or row of the figures. এরপরে আসবে সোর্স নোট। সোর্স নোটটা হচ্ছে যে তুমি কোথা থেকে ডাটা নিয়ে টেবিলটা তৈরি করেছো সেই সোর্সটা তোমাকে উল্লেখ করতে হবে। Source note include the name of primary data collection organization, period of data collection, and name of source place. অর্থাৎ প্রাইমারি ডাটাগুলো কোন অর্গানাইজেশন থেকে নিয়েছো সেটাও উল্লেখ করা হতে পারে, কোন সময়ের ডাটা এটা সেটা একটা নোট হতে পারে, এবং কোন সোর্সে কোথা থেকে তুমি ডাটাটা নিয়েছো সেটার একটা ফুটনোটে উল্লেখ করা লাগতে পারে। সোর্স নোট হেল্প টু check the validity of the data and if necessary to collect data further from the original source. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্যাটিস্টিক্যাল টেবিলে কি কি বিষয় ইম্পর্টেন্ট, তোমরা এই টেবিলটা আবার একটু দেখে নাও যে এখানে কি কি বলা হয়েছে। রো টাইটেল, কলাম টাইটেল, সাব কলাম, মেইন বডি। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম তার প্রত্যেকটা অংশই কিন্তু এখানে উপস্থিত। টেবিল নাম্বার, টাইটেল আর মেইন বডি তোমরা জানো, রো, কলাম, ফুটনোট আর হচ্ছে
সোর্স নোড, সবগুলো বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তাহলে ডাটা প্রেজেন্টেশনের আমরা প্রথমে দেখেছিলাম ক্লাসিফিকেশন, এখন দেখলাম টেবুলেশন। টেবুলেশনের বিভিন্ন পার্টসের বর্ণনা, বিভিন্ন অংশের বর্ণনা পরীক্ষায় তোমাদের এভাবে আসতে পারে যে বিভিন্ন পার্টস, বিভিন্ন পার্টস অফ ডিসক্রাইব দ্য পার্টস অফ ডিফারেন্ট পার্টস অফ টেবুলেশন, তখন তোমার এগুলো দিতে হবে। আর আমরা ক্লাসিফিকেশনে যেটা দিচ্ছিলাম বিভিন্ন টাইপ, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যেমন ধরো ক্লাসিফিকেশনে কিন্তু আমরা দেখেছিলাম মেইনলি এই যে 4 প্রকার, কোয়ালিটেটিভ, জিওগ্রাফিক্যাল, ক্রোনোলজিক্যাল আর হচ্ছে কোয়ান্টিটেটিভ। এই যে 4 প্রকারের ক্লাসিফিকেশনের বিভিন্ন প্রকারভেদ আমরা দেখেছিলাম। আর টেবিলেশনে আমরা দেখেছি একটা টেবিলের বিভিন্ন অংশের বর্ণনা এবং একটা স্ট্যান্ডার্ড টেবিল কিভাবে তৈরি করতে হয় তার একটা স্যাম্পল আমরা দেখলাম। এখন আমরা দেখি টেবুলেশনের ইম্পর্টেন্স বা অবজেক্টিভ। আমরা আগেও কিন্তু টেবুলার ফর্মের কিছু ইম্পর্টেন্স দেখে আসছি, এখানে আরো কিছু আছে সেগুলো তোমাদেরকে বলছি। The tabular representation of data is usually superior to the use of text. The remarkable importance and uses of tabulation are: number one, to represent data meaningfully within a short space. অল্প জায়গায় আমরা অর্থপূর্ণভাবে ডাটাগুলোকে প্রেজেন্ট করতে পারি। নাম্বার টু, to represent complicated data in a simple and meaningful form. জটিল ডাটাগুলোকে আমরা খুব সহজেই একটা টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, যাতে একজন অশিক্ষিত লোকও টেবিলটা দেখে, কম শিক্ষিত লোক বা যারা একটু কম বুঝে তাদের জন্য কিন্তু টেবুলেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। টু ফ্যাসিলিটেট কম্পারিজন, আমরা যদি যেমন সায়েন্সের ছাত্রদের বা আর্টসের ছাত্রদের, কমার্সের ছাত্র, তিনটা গ্রুপের ছাত্রদের রেজাল্ট টেবিল আকারে দেখাই, তাহলে কিন্তু আমরা সহজেই দেখতে পাবো যে কোন গ্রুপের ছাত্ররা ভালো করেছে বা খারাপ করেছে বা কাদের জন্য বেশি নার্সারি দরকার। তো এই কম্পারিজন করার জন্য কিন্তু টেবুলার ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। টু ডিটেক্ট এরর্স এন্ড অমিশন অফ ইন দ্য ডাটা, কোন ডাটা মিস হতে পারে বা কোন ডাটায় ভুল থাকতে পারে, সেগুলো ডিটেক্ট করার জন্য কিন্তু টেবুলেশনটা খুবই জরুরি। টেবুলেশন করতে গেলে তোমার ভুলগুলো বের হবে এবং বাদ পড়া ডাটাগুলো অটোমেটিকলি চোখে পড়বে, বা যেটা বাদ পড়ে গেছে, এটা তো মিস হয়ে গেছে, তখন ওটাকে তুমি ইনক্লুড করতে পারো। টু ফ্যাসিলিটেট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য টেবুলেশনটা সবচেয়ে জরুরি, কারণ তুমি টেবিল ছাড়া যে কোনো ধরনের, আমরা যেমন কাই-স্কয়ার টেস্ট করি অ্যানালাইসিসের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি, কাই-স্কয়ার টেস্ট, বাইনোমিয়াল টেস্ট, বিভিন্ন টেস্ট আমরা করি, এফ টেস্ট, টি টেস্ট, সবগুলোর জন্য কিন্তু তোমার টেবিল লাগবে। কন্টিনজেন্সি টেবিলে আমরা কি করি, কন্টিনজেন্সি টেবিল থেকে কাই-স্কয়ার টেস্ট করি, আবার টি টেস্টের জন্য আমার ডাটা লাগবে বা টেবিল লাগবে। তো এই বিভিন্ন ধরনের টেস্টের ক্ষেত্রে আমার টেবিল খুবই জরুরি। লাস্ট যেটা বলা হয়েছে টু হেল্প রেফারেন্স, ঠিক আছে, রেফারেন্স দেওয়ার জন্য তোমার টেবিলটা খুব ইম্পর্টেন্ট। এই টেবিল থেকে আমি এই অ্যানালাইসিস করেছি, এই টেবিল থেকে এই গ্রাফ পেয়েছি। সো টেবুলেশন হচ্ছে ডাটা প্রেজেন্টেশনের একটা ইম্পর্টেন্ট পার্টস। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ডাটা প্রেজেন্টেশনের কিছু বিষয় আলোচনা করলাম। আমাদের কিন্তু আরো অনেক কিছু বাকি আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাকি আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বাকি আছে, এটসেট্রা। এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো ডাটা প্রেজেন্টেশন আমরা আজকে শুরু করেছিলাম, প্রেজেন্টেশন অফ ডাটা এন্ড ইনফরমেশন, এখান থেকে আমরা আজকে শুরু করেছিলাম। আবার একটু দেখে নিই, ডাটা প্রেজেন্টেশন ডেফিনেশন দেখেছি, টাইপ দেখে নিয়েছি। টাইপ দিতে গেলে আমরা প্রথমে টেক্সচুয়াল আর টেবুলার এবং ডায়াগ্রামেটিক তিনটা বিষয় আমরা বলেছি, এবং টেক্সচুয়ালটা বলেছি কি সিম্পলি ডাটাগুলোকে আমরা প্রেজেন্ট করছি,
নেক্সট আমরা বলেছি টেবুলার ওয়েস অফ ডাটা প্রেজেন্টেশন এন্ড অ্যানালাইসিস, যেটা আমরা ডিটেইলস আজকে আলোচনা করেছি। তার আগে আমরা একটু দেখে নিয়েছি, এখানে আমরা দেখেছি অবজেক্টিভ অফ টেবুলার প্রেজেন্টেশন অফ ডাটা। আমরা পরে দেখেছি, সামারাইজ করেছি যে 4 ভাবে আমরা করতে পারি: ক্লাসিফিকেশন, টেবুলেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তোমাদের আজকে আমরা ক্লাসিফিকেশন আর টেবুলেশন নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পর্যায়ক্রমে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাব। এখানে আমরা ক্লাসিফিকেশন দেখেছি, এরপরে টেবুলেশন আলোচনা করেছি, টেবুলেশন করতে গিয়ে আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি, এরপর টেবুলেশনের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছি, একটা তালিকা আমরা তোমাদের দেখিয়েছি, এবং অবজেক্টিভ অফ টেবুলেশন নিয়েও আমরা লাস্টে আরেকটু আলোচনা করেছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। এখন করোনাকালীন সময় এবং করোনার এই মুহূর্তে একটু ঊর্ধ্বগামী, তোমরা সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।